হ্যালো স্টুডেন্ট, আমি ভাস্কর। আজকে আমি তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। দেখো, আজকে যে প্রশ্নটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 11-এর ইতিহাসের 6 নম্বর অধ্যায় থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা 2021-এ অবশ্যই আসতে পারে। প্রশ্নটা কিন্তু 2017 সালে পড়েছে। প্রশ্নটা দেখো, প্রাচীন ভারতের নারী শিক্ষার বর্ণনা দাও। এই প্রশ্নটা নিয়ে আজকের ক্লাসে আমি আলোচনা করব। একদম মনোযোগ সহকারে তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে প্রশ্নটা বোঝার জন্য। আর এই ভিডিওটার মাধ্যমে তোমরা নোটটাও পেয়ে যাবে, ঠিক আছে? সুতরাং সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যাই হোক, আমি আলোচনাটা স্টার্ট করছি। প্রশ্নটা কি আছে? প্রাচীন ভারতে নারী শিক্ষার বর্ণনা। একটা কথা মাথায় রাখতে হবে, এই প্রাচীন ভারত মানে কি, আমাদের যে ইতিহাসের যে ভাগ করা হয়েছে, যুগগুলোকে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রাচীন যুগ, একটা মধ্যযুগ, একটা আধুনিক যুগ। এই তিনটে পর্যায়ে ভাগ করা হয়েছে। সেই তিনটে পর্যায়ের মধ্যে প্রাচীন যুগে ভারতের যে নারীদের শিক্ষা ব্যবস্থার কথা বলছে, সেইটা নিয়ে এই প্রশ্নটার আলোচনা, সেটাই আলোচ্য বিষয়। যাই হোক, আর আমাদের এখানে তোমাদের একটা কথা বলার আছে, যে শিক্ষা ব্যবস্থা, এই যে নারীদের শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা কিন্তু বিভিন্ন যুগে নারীদের মর্যাদা হ্রাস বৃদ্ধি পেয়েছে। কোনো যুগে কখনো নারীদের মর্যাদা বৃদ্ধি বেশি ছিল, ঠিক আছে? বেশি ছিল বলতে কি, তারা কখনো পুরুষদের সমকক্ষ হতে পারেনি। অর্থাৎ নারীদের যে মর্যাদা, সেটা তুলনামূলকভাবে কোনো যুগে একটু বেশি ছিল। সেখানে নারীরা, অর্থাৎ মহিলারা পড়াশোনা করার একটু বেশি সুযোগ পেয়েছে, ঠিক আছে? কিন্তু প্রাচীন যুগে নারী শিক্ষা যে একেবারে অবহেলিত ছিল, সেটা বলা যায় না। যাই হোক, প্রশ্নটা ভালো করে শোনো, বোঝার চেষ্টা করো। প্রথমে তোমাদের ভূমিকা লিখতে হবে, ঠিক আছে? ভূমিকাটা দেখো, আমি এই পারে দেখো তোমাদের একটু দেখিয়েছি যে ভূমিকাটা আছে, তোমরা দেখো। আমি পড়ছি, একটু ভালো করে মনোযোগ সহকারে ওটা শুনবে। ভূমিকাটা বলছে, প্রাচীন ভারতে বিভিন্ন যুগে সমাজে নারীদের মর্যাদা হ্রাস বৃদ্ধির সাথে সাথে শিক্ষা ক্ষেত্রেও আমরা এইরূপ চিত্র দেখতে পাই। বলছে বিভিন্ন যুগে নারীদের মর্যাদা হ্রাস বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিক্ষাক্ষেত্রেও আমরা এরকম দেখতে পাই, ঠিক আছে? তারপরে বলছে, বৈদিক যুগ থেকে শুরু করে মধ্যযুগ পর্যন্ত ভারতে পুরুষ সমাজে নারী শিক্ষার ব্যাপারে গুরুত্ব দেয়নি। বলছে পুরুষ সমাজ, বৈদিক যুগ থেকে শুরু করে মধ্যযুগ পর্যন্ত ভারতের পুরুষ সমাজ নারী শিক্ষার বিষয়টাকে তেমনভাবে গুরুত্ব দেয়নি। তার সত্ত্বেও প্রাচীন ভারতে নারী শিক্ষার বিষয়টি একেবারে অবহেলার পাত্র ছিল না। যে নারী শিক্ষাটা একেবারে অবহেলা পাত্র ছিল সেরকম কিন্তু নয়, ঠিক আছে? শিক্ষাক্ষেত্রে নারীরা যথেষ্ট কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। এবারে আমরা বিভিন্ন যুগে, এটা ভূমিকা আলোচনা করা হলো। ভূমিকা আলোচনা করার পরে আমরা বিভিন্ন যুগে নারীর শিক্ষাগুলো দেখব। প্রথমে আছে আমাদের 1 নম্বর হচ্ছে বৈদিক যুগে নারী শিক্ষা। 1 নম্বর তোমাদের যে পয়েন্ট করতে হবে সেটা হচ্ছে বৈদিক যুগে নারী শিক্ষা। একটা কথা এখানে মাথায় রাখতে হবে, বৈদিক যুগে কিন্তু নারী শিক্ষাটা অনেক ডেভেলপ ছিল, অর্থাৎ অনেক সুযোগ ছিল নারী শিক্ষা। সেটা ভালো করে শুনবে একটু। বলছে বৈদিক যুগে পরিবারের অধিকাংশ সদস্য পুত্র সন্তানের কামনা করলেও নারীরা মোটেও অবহেলিত ছিল না। বৈদিক যুগে মানে পরিবারের সদস্যরা বেশিরভাগ পুত্র সন্তান, অর্থাৎ ছেলে হওয়ার কাম্য করত, কিন্তু নারীরা একেবারে যে অবহেলার পাত্র ছিল সেরকম কিন্তু বৈদিক যুগে ছিল না, ঠিক আছে? কি বলছে দেখো, এই যুগে শিক্ষা গ্রহণের যথেষ্ট সুযোগ লাভ করে নারীরা। এই যুগে নারীরা শিক্ষা গ্রহণের যথেষ্ট সুযোগ লাভ করে। নারীদের শিক্ষা গ্রহণের উদ্দেশ্য ছিল কি? ধর্মচর্চা করা, চরিত্র গঠন করা এবং ব্যক্তিত্বের বিকাশ ঘটানো। নারীদের এই শিক্ষার যে উদ্দেশ্য এই রকম ছিল, ঠিক আছে? এই যুগে আফলা, ঘোষা, তারপরে বিশাখা, লোপামুদ্রা, মমতা প্রমুখ বিদুষী নারীদের কথা জানা যায়, ঠিক আছে? এগুলো একটু মনে রাখবে যে বৈদিক যুগে যেসব বিদুষী নারী, তাদের মধ্যে আফলা, ঘোষা, ঠিক আছে, লোপামুদ্রা, মমতা, এদের কথা কিন্তু জানা যায়। এই যুগে বহু নারী বেদ পাঠের অধিকারী ছিলেন এবং বেদের স্রোত রচনাতেও অংশগ্রহণ করেছিলেন বলে জানা যায়। এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা, এই যুগে নারীরা কিন্তু বেদ পাঠে কিন্তু সুযোগ পেত, অর্থাৎ বেদ পাঠ করতে তারা পারত, ঠিক আছে? তারপরের পয়েন্ট আছে দেখো, পরবর্তী বৈদিক যুগ। এই যুগে কি আসছে নারীদের অবস্থাটা, পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থা, এটা ভালো করে শোনো। বলছে পরবর্তী বৈদিক যুগে নারীদের বেদ পাঠের অধিকার ছিল না। অর্থাৎ এই সময় বেদ পাঠ করতে পারত, কিন্তু এই সময় নারীরা বেদ পাঠের অধিকারটাকে হারিয়ে ফেললো। এই সময় কী করলো? বেদ পাঠের অধিকার হারিয়ে ফেললো। তখন আর বেদ পাঠের অধিকার তাদের ছিল না, ঠিক আছে?
তৈত্ত বলছে একটা সংহিতা আছে, ঠিক আছে, সংহিতা তোমরা জানো, বেদ সংহিতা এগুলো তোমরা আগে পড়ে এসছো, সেই সংহিতার নাম হচ্ছে তৈত্তরীয় সংহিতা। তৈত্তরীয়, আমি স্পেলিংটা এখানে লিখে দিচ্ছি, তয় ঐকার তয় 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 হস্যই রয় দীর্ঘই অন্ত্যস্ত। তৈত্তরীয় স্পেলিংটা ভালো করে দেখবে, তৈত্তরীয় সংহিতায় বলা হয়েছে যে নারী শিক্ষা লাভের কোনো প্রয়োজন নেই, নারীদের শিক্ষা লাভের কোনো প্রয়োজন নেই, এই তৈত্তরীয় সংহিতায় বলা হয়েছে তখন, ঠিক আছে। তার সত্ত্বেও এই যুগে নারী শিক্ষার বিষয়টি সম্পূর্ণ ব্যাহত হয়নি। এই যুগে বহু নারী উচ্চ শিক্ষা লাভ করেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গার্গী, মৈত্রী, ঠিক আছে। এই যুগে নারীদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কি গার্গী, মৈত্রী, ঠিক আছে। এই যুগে উল্লেখযোগ্য নারীদের মধ্যে হচ্ছে গার্গী, মৈত্রী, এরা উল্লেখযোগ্য ছিল, ঠিক আছে। তারপরে ভালো করে মনোযোগ দিয়ে শুনবে, ঠিক আছে। এই যুগে যে সকল নারী বিবাহের আগে, এই যুগটায় অর্থাৎ পরবর্তী বৈদিক যুগে, এই যুগে যে সকল নারী বিবাহের আগে বিদ্যা চর্চা করতেন, ঠিক আছে, তাদের সদ্য দাহ বলা হতো, দন্তের স দয় জফলা ওকা, সদ্য দাহ, দয় বয় আকা হ, সদ্য দাহ বলা হতো, ঠিক আছে। আর যে সকল নারী আজীবন অবিবাহিত থেকে ধর্ম ও দর্শন চর্চা করে জীবন কাটিয়ে দিতেন, তাদের ব্রহ্মবাদিনী বলা হতো। আজীবন মানে একদম মৃত্যুর আগে পর্যন্ত কেবলমাত্র ধর্ম, ঠিক আছে, ধর্ম এবং দর্শন চর্চা করে জীবন কাটিয়ে দিত, তাদের কি বলা হতো? ব্রহ্মদয় বলা হতো, ঠিক আছে। ব্রহ্মবাদিনী বলা হতো। এরা তো ছেলে নয়, এরা মেয়ে, ওই জন্য ব্রহ্মবাদিনী বলা হতো, ঠিক আছে। এবারে পরে কি আসছে? প্রতিবাদী আন্দোলনের যুগে নারী শিক্ষা। এই প্রতিবাদী আন্দোলনের যুগে নারী শিক্ষাটাই কি বলা হচ্ছে একটু ভালো করে তোমাদের শুনতে হবে। প্রতিবাদী যুগ কোনটা? মহাকাব্য ও প্রতিবাদী ধর্মের যুগে নারী শিক্ষার প্রমাণ পাওয়া যায়। বলছে মহাকাব্য ও প্রতিবাদী ধর্মের যুগে নারী শিক্ষার প্রমাণ পাওয়া যায়। মহাভারতে দ্রৌপদীকে বলছে পণ্ডিতা বলে উল্লেখ করার ঘটনা থেকে নারীর পাণ্ডিত্যের প্রমাণ মেলে। মহাভারতে এই যে দ্রৌপদী ছিল, তাকে পণ্ডিতা বলে উল্লেখ করার যে ঘটনা, তার থেকে প্রমাণ পাওয়া যায় যে নারীর পাণ্ডিত্য ছিল সেই সময়, ঠিক আছে। নারীরা এই যুগে সামরিক শিক্ষা গ্রহণ করতো বলে জানা যায়। সামরিক শিক্ষা মানে কি? যুদ্ধর ব্যাপারেও নারীরা এগিয়ে থাকতো বলে জানা যায়, ঠিক আছে। বৌদ্ধ গ্রন্থর একটা নাম আছে বিনয় পিটকে নারীদের বিদ্যার্জনকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আর শিক্ষিত বৌদ্ধ ভিক্ষুণীরা, দেখো, যারা ছেলে অর্থাৎ পুরুষ, তারা বৌদ্ধ ধর্মে যদি শিক্ষা গ্রহণ করত, তাদের যারা বৌদ্ধ ছিল তাদের বৌদ্ধ ভিক্ষুক বলা হতো, আর এরা মহিলা ছিল বলে বৌদ্ধ ভিক্ষুণী বলা হচ্ছে। বৌদ্ধ ভিক্ষুণীরা বিভিন্ন সঙ্গীত রচনা করতেন, যেমন থেরি গাথা গ্রন্থের সংকলিত হয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে পরের যুগটা দেখো, পরের এই যুগ মুহূর্ত যুগের আগে ও পরে নারী শিক্ষা। এখানে কি বলা হচ্ছে? এই মুহূর্ত যুগের যা কিছু জানার সব থেকে ভালো একটা বই হচ্ছে কি জানো তো? সেটা হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্র বই। সেই বইটা থেকে জানা যাচ্ছে। কি বলছে? কৌটিল্যের অর্থশাস্ত্র এবং গ্রিক লেখক নিয়াকার্সের রচনা থেকে জানা যায় প্রাক মৌর্য, অর্থাৎ মৌর্যর একটু আগে, প্রাক মৌর্য ও মৌর্য পরবর্তী যুগে নারীদের মর্যাদা ও শিক্ষা দুই বৃদ্ধি পেয়েছিল। মৌর্য যুগে নারীরা রাজকার্যেও অংশগ্রহণ করতে পারত মৌর্য যুগে নারীরা। এবারে বলা হচ্ছে তারপরে কি যুগ আছে দেখো, এবারে আছে গুপ্ত যুগ আর গুপ্ত পরবর্তী যুগ। এই গুপ্ত যুগে নারীদের অবস্থা কেমন ছিল এবারে একটু ভালো করে শুনবে। গুপ্ত যুগে বলছে নারী শিক্ষার বিষয়টি গুপ্ত যুগেও অব্যাহত ছিল মানে ছিল, অর্থাৎ নারীরা শিক্ষা গ্রহণ করতে পারত এই গুপ্ত যুগে, ঠিক আছে। এখানে কি বলা হচ্ছে দেখো, এই যুগে নারীদের সামাজিক মর্যাদা হ্রাস পেলেও তা তাদের শিক্ষা লাভের অধিকারকে কেড়ে নেয়নি। বলছে এই যুগে নারীদের সামাজিক মর্যাদা কিছুটা কমে গিয়েছিল, কিন্তু তাদের যে শিক্ষা লাভের ব্যবস্থা সেটাকে কিন্তু একেবারে কেড়ে নিতে পারেনি। উচ্চবর্ণের নারীদের শিক্ষা গ্রহণের সুযোগ থাকলেও সাধারণ শ্রেণীর নারীদের শিক্ষা গ্রহণের সুযোগ কম ছিল।
উচ্চ বর্ণের নারীরা শিক্ষা গ্রহণের সুযোগ বেশি পেত, কিন্তু নিম্নবর্ণের নারীরা যে একেবারে অবহেলিত ছিল তা নয়, তারাও কিছুটা সুযোগ পেত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যা প্রভাবতী গুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্তের মেয়ের নাম প্রভাবতী গুপ্ত, এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে, এটা ভালো করে জেনে রাখো। প্রভাবতী গুপ্ত উচ্চ শিক্ষিতা ও রাজকার্যেও পারদর্শী ছিলেন। উচ্চশিক্ষিতা তো ছিলই, সেই সঙ্গে কি রাজকার্যেও পারদর্শী ছিলেন। গুপ্ত যুগের লেখা অমর কোষ গ্রন্থে মহিলা আচার্যের কথা জানা যায়, যারা বেদ মন্ত্র শিক্ষা দিতেন, যারা কি করত, বেদ মন্ত্রের শিক্ষা দিতেন। তারপর বলছে বাৎসনায়ন তার কামসূত্রে গুপ্ত যুগে উচ্চ বংশজাত মহিলাদের স্বাস্থ্যচর্চা ও 64টি কলাবিদ্যার অনুশীলনের উল্লেখ করেছেন। 64 রকম কলা শিখতে হবে, ঠিক আছে। তার মধ্যে কেন শিখতে বলেছিল 64 রকম কলা? বলছে যে তিনি বলেছেন একজন আদর্শ পত্নীকে সুশিক্ষিত হতে হবে এবং তাকে বাৎসরিক আয় ব্যয়ের হিসাব রাখতে হবে, ঠিক আছে। এবার শেষে আসছে আমাদের কি, গুপ্ত পরবর্তী যুগ। এই যুগে কি হলো শোনো ভালো করে। গুপ্ত পরবর্তীকালেও নারী শিক্ষা একইভাবে প্রচলিত ছিল। কি বলছে, গুপ্ত পরবর্তী যুগেও নারী শিক্ষা কি একইভাবে প্রচলিত ছিল। হর্ষবর্ধনের আমলে নারীরা নৃত্য, সঙ্গীত, চিত্রকলা প্রভৃতি ক্ষেত্রে শিক্ষালাভ করতেন বলে জানা যায়। বাণভট্ট উল্লেখ করেছেন যে হর্ষবর্ধনের ভগিনী রাজর্ষি নৃত্য, সঙ্গীত ও অন্যান্য কলার চর্চা করতেন। হর্ষবর্ধনের পরবর্তীকালেও নারী শিক্ষা সংস্কৃতির সাথে যুক্ত ছিল। হর্ষবর্ধনের পরবর্তীকালেও নারীরা শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে কি যুক্ত ছিল, ঠিক আছে। এবারে আসছে উপসংহার। তোমাদের সব কিছু লেখার পরে একটা কি করতে হবে, আমাদের একটা উপসংহার লিখতে হয়। উপসংহারে অনেকটা নিজের ভাষা দিলে একটু ভালো হয়, ঠিক আছে। যিনি পরীক্ষক তিনি দেখে যে সত্যিকারের তোমাদের কতটা ওই বিষয়টার ওপরে জ্ঞান বা নলেজ আছে, ঠিক আছে। উপসংহারটা আমি বলছি, একটু শুনে নাও। বৈদিক যুগ থেকে শুরু করে পরবর্তীকালে ক্রমে নারীদের মর্যাদা হ্রাস পেলেও নারী শিক্ষার ধারা অব্যাহত ছিল কখনোই। কিন্তু বলছে গুপ্ত যুগের পরবর্তীকালে কি নারীদের মর্যাদা অনেকটা হ্রাস পেয়েছিল, কিন্তু নারী শিক্ষা সেটা চলতেই থাকছিল, অর্থাৎ সেটা অব্যাহত ছিল, কিন্তু তারা কখনো পুরুষদের সমকক্ষ হয়ে উঠতে পারেনি। অর্থাৎ পুরুষদের যে তারা সমান সুযোগ সুবিধা পাবে সেরকম কখনোই হয়নি। তাছাড়া নারী শিক্ষা প্রধানত উচ্চবিত্তদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সাধারণ নারীরা সে অর্থে শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত ছিল। সেই কারণে নারী শিক্ষার সার্বিক প্রসার ঘটেনি। এই ছিল আজকের ক্লাসের আলোচনা। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমি চেষ্টা করব যে এইরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য আনার, ঠিক আছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবে এবং আমাদের ক্লাস 12-এর পলিটিক্যাল সায়েন্সের জানুয়ারি মাস থেকে যে রাষ্ট্রবিজ্ঞান টার্গেট 2021 ব্যাচটা শুরু হয়েছে, যেটা 2021-এর পরীক্ষার জন্য, সেটাই কেউ চাইলে অ্যাডমিশান নিতে পারো বা বন্ধুবান্ধব থাকলে তোমরা কিন্তু সেটা বলতে পারো। আর তোমাদের মতামত তোমরা কমেন্ট বক্স আছে নিচে, কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, তাহলে বুঝতে পারবো যে তোমরা কি চাইছো আমার কাছ থেকে, অর্থাৎ চ্যানেলটার কাছ থেকে সেটা দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে পড়াশোনা করো।